তাদের দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আমার ব্যক্তিগত পছন্দ না পছন্দের উপরে নির্ভর করে না। আমার নির্ভর করে আমাদের দলের সিদ্ধান্তটা কি। আমাদের দল বিএনপির সিদ্ধান্তটা আপনি এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে বলে আমি জানি না যে দল নিষিদ্ধ করার দায়িত্ব কোনো মব জাস্টিস দিয়া, জনসভা করিয়া বা ঘেরাও করিয়া কোনো দল নিষিদ্ধ করা যায় না। সেই দলের যদি কেউ যুদ্ধ অপরাধী হয়ে থাকে, সেটা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে ওই দলের বিরুদ্ধে কেস করতে হবে যে দল যুদ্ধ অপরাধী সৃষ্টি করে সেই দল বন্ধ করা। কাজে এটা তো আরো 5-10 বছরের পরের ব্যাপার ছিল। দল তো দোষী কখন হবে? যখন দলের আপনি বললেই তো আর দোষী হয়ে যাবেন। তারপরে এখন বাংলাদেশে যা চলছে, যে যা ইচ্ছা করতে পারে। কিছু ঘেরাও, আপনি 10 জন লোক একটা বাড়ির সামনে হাইটে যেতেছে, দেখা গেল বাড়িটা খুব সুন্দর, হয়তো বা বাড়িতে টাকা পয়সা আছে বা সোনা গয়না আছে। এই 10-15 জন মিল্লা এইটা ফেসিস্টের বাড়ি, এখানে ফেসিস্ট থাকে, কয়ে গিয়া উইটা স্বর্ণ লুট করলো, প্রাণ বাংলো, টাকা লুট করলো। এটা হইতে পারে, এটাই দেশে চলছে। এখন তারা কি করবে আমি জানি না, কেন তারা বসছে। আর দল নিষিদ্ধ করা না করার সাথে দলের রাজনীতির কোন ধরনের হেরফের হয় বলে আমি মনে করি। এইটা এক ধরনের একটা মানে ওই যে সস্তার জনপ্রিয় একটা স্লোগান। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সাথে এই দেশের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির কোন উত্থান পতন হবে বলে আমি মনে করি। কাজেই এই ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত যদি আসতে হয় দল বন্ধ করার, একদম কম সময় হইলেও এটা আসতে হবে আইনের মাধ্যমে, বিচার বিভাগ থেকে। কাজে কতটুকু হবে জানি না। আমার ধারণা এই আন্দোলনের নামে যে বাহানাটা করা হচ্ছে, এখন আমেরিকার আমি শুনছি খুব গুরুত্বপূর্ণ 4 জন লোক ঢাকাতে আছে। তাদের সেই কাজ করার জন্য আজ থেকে ওই যে 1757 সনে যেমন রবার্ট ক্লাইভ ওয়াটসন, আপনাকে ওই দিন আমি কথাটা বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন সিরাজউদ্দৌলার দরবার আসত, এইরকম রবার্ট ক্লাইভ আর ওয়াটসনরা এখন বাংলাদেশ চালায়। তাদের 11 জন হইল, আমি যতটুকু জানি তারা সব আমেরিকান নাগরিক। এবং এর মধ্যে যার নামটা আপনি কইলেন, এই মহান ব্যক্তি খলিলুর রহমান, মহান ব্যক্তি ডক্টর আলী রিয়াজ, আরো কিছু মহান ব্যক্তি আছে, এদের প্রায় সবাই হলো আমেরিকান নাগরিক। কাজে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ চালাইতেছে আমেরিকান নাগরিকেরা। এরাই আমেরিকার কাছে দেশ দিয়ে দিবে, এটা কোনো বিচিত্র না। না দিলে হলো এটা তাদের দয়া। আর আমেরিকা যদি কোনো দেশ নিতে চায় যেখানে ইউনূস সাহেবের মতো আন্তর্জাতিক মানের লোক আছে, উনি যদি ইচ্ছা করে তাদের সঙ্গে উনি মিলমাল করিয়া একাত্মতা ঘোষণা করে একটা করিডোর দিয়া দিবে, মানবিক করিডোরের নামে, তখন আমাদেরকে আরো 200 বছর কাঁদতে হবে। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এটাই দেশের মানুষকে কাঁদতে হবে। এবং এইখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে একটা রাষ্ট্রের নামে, যে রাষ্ট্র কোনদিন এখানে ছিল না। এখন আমেরিকা বা ইসরায়েল মনে করে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়া উচিত, আমি যতটুকু বুঝি। এবং আরাকানকে কেন্দ্র করে, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের এক অংশ কেন্দ্র করে খুব চেষ্টা হচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার। এবং খ্রিস্টান রাষ্ট্র ইসরায়েলের মতো হবে, যার মূল ব্যাপার হবে গাজা উপত্যকার মতো। এবং সারা জীবন এখানে যুদ্ধ চলবে, দিনের বেলায় মানুষ খাইতে মরবে আর রাতের বেলা ঘুমাইতে পারবে। এই যে দেশ, এই দেশটা ইউনূস সাহেব এইদিকে নিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু উনি তো কোনো কিছু স্পষ্ট করে না। উনি সবকিছু খুব দোয়াশা, এবং ওই যে আমি প্রথম থেকে বলছি দোয়াশা এবং কুয়াশার সরকার, এই কথাগুলো আমি বলছি। প্রথম কিছুই বোঝা যায়, অন্ধকার হইলে টর্চ লাইট দিলে আলোকিত হয়, কিন্তু দোয়াশা কুয়াশা হইলে ডাবল লাইট মেরে আলোকিত হয়। ইউনূস সাহেব দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে, কাজে আমরা বুঝতে পারতেছি না উনি কি করবেন। আমার ধারণা আমেরিকানরা যে মজা করে আসতেছে, আমেরিকানরা তো এই গরমের দেশে বৈশাখ মাসে রং করার জন্য আসে না, তাদের কাজ করার জন্য আসে। তারা, আমার ধারণা, যে কোনো যে মেটিকুলাস ডিজাইন করার জন্য আসতেছে তারা, আমার ধারণা। না হইলে আমি খুশি হব,
কিন্তু অনেকেই বলছেন, বলা বলি করছেন, এটার তো আর কোনো সত্যতা কারো কাছে নেই, আমাদের কাছে কিন্তু কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে করিডোর দেওয়ার জন্য তড়িঘড়ি যে তৎপরতা, সেই তৎপরতা অনেকেই বলছেন আর ইউনূস সাহেবকে এই কারণেই বাংলার মসনদে বসানো হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যে তার মাধ্যমেই এই করিডোর পাওয়া যাবে। এবং বাংলা ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের কথা শোনা যাচ্ছে, বন্দরও একটি কোম্পানিকে লিজ দেওয়া হবে। সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর একটা বলতে চাই, আমিও দেখছি আপনার মতোই। আপনি দূরে থেকে দেখছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে কাছে থেকে দেখছি। কিন্তু আমার ধারণা এটা মুক্তিযুদ্ধের দেশ, মুক্তিযুদ্ধ করেছে এই দেশের মানুষ, বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। ইউনূস সাহেবরা যত চেষ্টাই করুক, তাদের নিজেদের লাভ, লোভ এবং আন্তর্জাতিক কৃতিত্বের কারণে এই দেশটাকে বন্ধক দিয়ে দিবে, আমার মনে হয় না এটা এত সহজে পারবে। আমি মনে করি সারা দেশ, সারা জাতি আজকে না হোক কাল, কাল না হোক পরশু রুখে দাঁড়াবে, তখন এদের অস্তিত্বহীন হয়ে যাবে। আর এইসব বাজে কাজ করে আমার জাতিসত্তাকে যদি অবলুপ্ত করতে চায়, আমার দেশকে যদি গাজা উপত্যকা বানাতে চায়, আমার দেশের 1 ইঞ্চি মাটি যদি তারা অন্যের কাছে বন্ধক নিয়ে নিজের ভবিষ্যৎকে আলোকিত করতে চায়, তাদের বিরুদ্ধে বাঙালি জাতি রুখে দাঁড়াবে। আমি মনে করি এটা এত সোজা হবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যাক, তারা চেষ্টা করছে বলে আমার ধারণা। এই যে নানা কথা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই করিডোর দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টাকে ডাইভার্ট করতে কিনা এইসব আপনার যেটা বলছিলেন বাহানা, আন্দোলনের নামে, নিষিদ্ধের নামে বাহানা, আপনার কাছে কি এটা পরিষ্কার মনে হচ্ছে যে পুরো দেশবাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে এটা? আবার একই সঙ্গে একটা প্রশ্ন করতেই চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা যখন দেখতাম যে আওয়ামী লীগের সময় বা বিএনপির সময় যখন তেল গ্যাস কোম্পানির সঙ্গে কোনো চুক্তি হতো বিদেশি কোম্পানির সঙ্গে, তখন আমরা দেখতাম তেল গ্যাস সম্পদ যাত্রী সম্পদ রক্ষা কমিটি নামে আনু মোহাম্মদের নেতৃত্বে একটা সংগঠন আছে, তারা জাপাইয়া পড়তেন, বিবৃতি দিতেন, মিছিল মিটিং করতেন, তারা একদম রোড মার্চ করতেন, লং মার্চ করতেন। আজকে এই করিডোর দিয়ে দেওয়া হচ্ছে, বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, আলোচনা হচ্ছে, কোনো কিছু তাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। আবার রাজনৈতিক দলগুলোরও কোনো কর্মকাণ্ড তৎপরতা প্রকাশ্যে রাজপথে দেখা যাচ্ছে না, বক্তৃতা বিবৃতির বাইরে। আমি আপনাকে বলি, এই কথার উত্তরে বলবো, এখন এই দেশটা অন্ধকারে ডুবে গেছে দেশ, কোথাও আলোর দেখা পাচ্ছি না। এমনকি ছোট পোকা, জোনাকি পোকা আলোতেও কিছু দেখা যাচ্ছে না। জোনাকি পোকারও লেগেছে মরক। এই দেশটা হয়ে গেছে নরক, এই দেশটা হয়ে গেছে নরক। আবারও বললাম, শেখ হাসিনার আমলে যত সাহস নিয়ে মানুষ কথা বলতে পারতো, এখন আর এত সাহস নিয়ে মানুষ কথা বলে না। কারণ এখন মানুষ বুঝতেছে না যে কোথায় কি হচ্ছে, এবং এইখানে মানুষকে অনেক চক্রান্তের মধ্যে রেখে, আমি যাদেরকে চিনি, যারা একদিন স্পষ্ট কথা বলতো, তাদের গলাগুলা খুব ছোট হয়ে গেছে। আমার যে বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে প্রতিদিন প্রতি মুহূর্তে 7 বার বক্তৃতা করত, তাদের সমস্ত গলাগুলো এখন ছোট হয়ে গেছে। কারণ হলো এই দেশে আর কথা বলার মতো পরিবেশ এখন নাই। কারণ সবাই মনে করে আমি কথা বললে পরে এই যে মব, এক ধরনের অমানুষদের দ্বারা সৃষ্ট, ডাকাতের মতো, ডাকাতের চেয়েও জঘন্য লোকদের দ্বারা সৃষ্ট এই মব যে কোনো সময় আমার উপরে এসে পড়তে পারে, এবং সেই মবের কোনোদিন বিচার এই দেশে হবে বলে মনে হয় না। এই যে মবের যে জাস্টিস চলতেছে, সেই কারণে মানুষ তো না, রাজনীতিতে যারা কথা বলতো তারা সবাই ভীত হয়ে গেছে। আরেকটা কথা হইলো যে এই দেশটা শেখ হাসিনার 15 বছর শাসনে এবং 15 বছরের অত্যাচার বলেন, যাই বলেন, কুশাসনে মানুষের মধ্যে একটা ভীতি আইসা গেছে, একটা ঘৃণাবোধ আইসা গেছে। মানুষ আর এখন কথা বলতে চায় না, অথবা যারা কথা বলতে পারতো তাদের গায়েও কালিমা লেগে গেছে, তারাও এখন কথা বলে না, মুখ লুকায়া বাঁচতে চায়, নিজেকে লুকায়া বাঁচতে চায়। যে কারণে এই দেশে কোনো প্রতিবাদ হচ্ছে না। শুধু ফজলুর রহমানের মতো বোকা মানুষেরা, যারা এই দেশে বেশি দিন বাঁচতে চায় না, মরলেও কোনো ক্ষতি নাই, বাইচা থাকলেও কোনো লাভ নাই, এই ফজলুর রহমানের মতো অধমেরা
এই দেশে কিছু সত্য কথা বলে গেলাম। এই সত্য কথাগুলো ইতিহাস যতদিন থাকবে, মানব সভ্যতা যতদিন থাকবে, এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে, আমি আশা করি আমার জীবনের বিনিময়ে যে কথাগুলো আমি বলে গেলাম, আমার জীবন সবচেয়ে বেশি শঙ্কিত করে যে কথাগুলো বলে গেলাম, আমার মনে হয় মানুষ এই কথাগুলো একদিন বিবেচনা করবে। এই দেশটা ইউনূস সাহেবরা সৃষ্টি করে নাই, এই দেশটা খলিলুর রহমান সাহেবরা সৃষ্টি করে নাই, আলী রিয়াজ সাহেবরা সৃষ্টি করে নাই। এটা কল্পনাও করা যায় না এটার নাম বাংলাদেশ। দিস ইজ নট বাংলাদেশ। এই দেশটা জামাত ইসলাম সৃষ্টি করে নাই, এবি পার্টি সৃষ্টি করে নাই, এই দেশটা এনসিপিরা সৃষ্টি করে নাই। যারা সৃষ্টি করছিল, যার জীবন যৌবন শেষ করে তারা নিজেরা ধ্বংস হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে মিটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে। আমি জানি না কোনোদিন বাংলার পূর্বাকাশে আবার স্বাধীনতার সূর্য উঠবে কিনা, কিন্তু এখন যা হচ্ছে এটা কোনো মানুষের দেশ বইলা আমার কাছে, মানে সুস্থ মানুষের দেশ বইলা আমার মনে হয় না। আন্দোলন করামো, আবার আদেশ দিমু আন্দোলন করো, তোমাদেরকে চাল চুলা সব দিমু, ঘি দিমু, ভাত দিমু, আবার ঠান্ডা পানি খাওয়ার জন্য দিব, সবকে তোমরা আন্দোলন করো এবং তোমাদের আন্দোলনের বাহানার মধ্য দিয়ে আমরা আমাদের মিটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করবো। এটাই চলছে বাংলাদেশে। আমি জানি না এর শেষ কোথায়। এই যে আপনি বলছিলেন শেখ হাসিনার সময় মানুষ সাহস নিয়ে কথা বলতে পারতো, এখন পারছে না, এই না পারার কারণ কি? এই কথা বলার জন্যই তো এত আন্দোলন হলো, এই কথা বলার জন্যই তো আন্দোলনের সময় বঙ্গবন্ধুর বক্তব্যকে ব্যবহার করা হলো, বঙ্গবন্ধুর কথা ব্যবহার করা হলো। তাহলে এখন কেন মানুষ কথা বলতে পারছে না? অধ্যাপক আনু মোহাম্মদ সাহেবরা তখন রাজপথে আন্দোলন করলেন, এখন কেন তারা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছেন না? এটা কি আসলে তারা সাহস হারিয়ে ফেলেছেন, নাকি আসলে চাপের মধ্যে আছেন, নাকি তারা আসলে আর এ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না? আমি আনু মোহাম্মদ সাহেবের ব্যাপারটা জানি না, আমি তার সঙ্গে অত বেশি যুক্ত না। দূরে থেকে দেখি ভালো মানুষই মনে হয়, উনি একজন প্রফেসর মানুষ, অনেক ব্যাপারে আন্দোলন করেন বাংলাদেশের পক্ষের মানুষের পক্ষে, কিন্তু তার সঙ্গে আমার সেই সংযুক্তি নাই। কিন্তু একটা কথা বলি, এইখানে বাঙালি জাতিসত্তা বাঁচবে কিনা, বাঙালি জাতিসত্তার যে সাহিত্য সংস্কৃতি, বাঙালি জাতিসত্তার যে বিবেক, বাঙালি জাতিসত্তার যে জীবন ধারণের পদ্ধতি, সেটা বাঁচবে কিনা এখন এটা সুস্পষ্ট ভাবে বাংলাদেশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। কাজে বাঙালি জাতিসত্তার রাজনীতি যারা করছে, সেই আমি বলবো সেই 600-700 বছর আগের থেকে এবং ইশাকার থেকে ধরিয়া যা আছে, উসমান খান থেকে ধরিয়া আলাউদ্দিন হুসেন খান থেকে ধরিয়া যারা আছে, বাঙালির জন্য যারা চেষ্টা করছে, যুদ্ধ করছে, সেই সিরাজের পরে যারা আসছে, তুমি সূর্য সেন, ফকির মোস্তফাদের থেকে ধরিয়া যারা আসছে এবং পরবর্তী সময়ে আধুনিক রাজনীতিতে যারা এসেছে, আনন্দ মোহন বোস, সুরেন্দ্র মোহন ব্যানার্জি, ওয়াইসি ব্যানার্জি, ব্যারিস্টার আব্দুর রসুল, বা বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধরে পরবর্তী সময়ে সুভাষ বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যাদের মাধ্যমে বাংলা এবং বাঙালি সমৃদ্ধ হয়েছে হিন্দু মুসলমানের মিলিত রাজনীতি, সেই মিলিত রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল ক্ষুদিরাম সুখদেব জেলখানায় ফাঁসিতে যাওয়া, একবার বিদায় দে মা ঘুরে আসি। সেই রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল সূর্য সেনদের ফাঁসিতে যাওয়া। সেই রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল বাঙালি মুসলমানের সন্তান 1937 সনে বাংলার কলকাতায় এবং তারও আগে কলকাতার মেয়র হওয়া, তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক, এবং 37 সনে বাংলার প্রধানমন্ত্রী হওয়া। সেই শেরে বাংলা ফজলুল হকের পথ ধরে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের মুক্তির প্রশ্নে যারা এই দেশে সংগ্রাম করেছে, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান বাসানীরা এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা, যারা বাঙালি জাতির 52, 62, 64, 69, 71 আন্দোলন সংগ্রাম করেছে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, ওই যে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আমি সবসময় দেখি এই স্লোগানটা পৃথিবীর 10টা স্লোগানের মধ্যে একটা স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।
আমি যে হলে থাকতাম, যে রুমে থাকতাম, সেই ইকবাল হল থেকে, সেই 116 নম্বর রুম থেকে সিরাজুল আলম খানের মাধ্যমে আমি যতটুকু দেখেছি স্লোগানগুলো উঠতে হয়েছিল, আমরা সেই নতুন নতুন স্লোগান দিতাম। এখন বাঙালি জাতিসত্তার রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আসছে তাদের কথায় ইসলামী জাতিসত্তার স্লোগান। এই ইসলামী জাতিসত্তার স্লোগানের মাধ্যমে আসছে জঙ্গিবাদ এবং মোল্লা মুন্সিদের এখন প্রভাব। মাদ্রাসা থেকে মিছিল বাইর করা, মসজিদ থেকে মিছিল বাইর করা, তাদের নামে তাদের জন্য সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টি হয়েছিল, তাদের জন্য ঢাকার রাজপথ সৃষ্টি হয়েছিল। কিন্তু যারা একদিন এই দেশের মানুষকে আলোকিত করেছিল, এই দেশের মানুষকে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ উপহার দিয়েছিল, জীবনের যৌবন যারা কারাগারে কাটিয়েছিল, তারা এখন সব বিস্মৃতির অন্তরালে চলে গেছে। তারা এখন সব হারিয়ে গেছে মনে হয়। যারা একদিন যুদ্ধে গিয়েছিল, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে, কথাগুলো আমি সবসময় বলি, বাংকারে থেকে যারা যুদ্ধ করেছিল তারা যেন সব হারিয়ে যাচ্ছে। সেটাই কি হারিয়ে যাবে? সেই মুক্তিযুদ্ধ কি হারিয়ে যাবে? সেই মুক্তিযুদ্ধ যদি হারিয়ে যায় তাহলে বাঙালি জাতিসত্তা হারিয়ে যাবে। আমি জানি না বাঙালি জাতিসত্তার সেই সেন্স কবে আসবে আবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির, সেই চিন্তা আবার কবে আসবে বাঙালির মধ্যে? দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবা, লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা। আমার ধারণা আসবে, কারণ মানুষ তো তার জন্মে মানুষ, মানুষ তার কর্মে মানুষ, মানুষ তার ঐতিহ্যে ইতিহাসে মানুষ। কাজে বাঙালি জাতির জন্ম আছে, কর্ম আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে মুক্তির পক্ষে, জাতিসত্তার পক্ষে, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা দীক্ষা, মানবতার পক্ষে বাঙালি জাতি মুখে দাঁড়াবে। একটু সময় লাগতে পারে আমার ধারণা। অন্ধকার একেবারে আপনি বাঙালি জাতিসত্তার কথা বলছেন, বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। বাঙালি জাতীয়তাবাদ একমাত্র একটা জাতিসত্তার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। এই জাতিসত্তা, বাঙালি জাতীয়তাবাদকে আপনারা, বাঙালি জাতিসত্তাকে আপনারা একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডতে যুদ্ধ করেছিলেন। 9 মাসে সেই যুদ্ধ করেছিলেন। আর 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাসে কি বাংলাদেশ পুরোপুরি পরাধীনতার দিকে ধাবিত হচ্ছে কিনা আমরা দেখি। শত্রু রাষ্ট্র হিসেবে যদিও পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান স্বীকার করেনি এখন আমাদের মুক্তিযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য অপরাধ স্বীকার করেনি, তারপরও বিগত সরকারগুলো পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক রেখেছিল। কিন্তু বর্তমান সরকার একদম সম্পর্কটা একদম কিভাবে বলবো, দুধে ভাতে সম্পর্ক করে ফেলতেছে। এবং গতকালকে দেখলাম যে ফ্রি ভিসায়, ফি লাগবে না, ফি ছাড়া ভিসায় পাকিস্তান যাওয়া যাবে। যে এইটা কি আসলে এই 9 মাসে বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছে দিল কি না? আপনাদের 9 মাসে যে যুদ্ধ করে স্বাধীন করলেন বাঙালি জাতিসত্তার জন্য, বাঙালি জাতীয়তাবাদের জন্য, সেই জাতীয়তাবাদ এখন চরম চ্যালেঞ্জের মুখে কিনা? না, এখানে আমি আপনাকে বলি, পাকিস্তান মুক্তিযুদ্ধে আমাদের উপরে যে অত্যাচার, অবিচার, যে সন্ত্রাস, যে হত্যা, যে মানবতা বিরোধী কাজ পৃথিবীর ইতিহাসে একটা জাতি আর একটা জাতির উপরে এই কাজ করে বলে আমার জানা নাই। যতই হিটলার বলেন, অমুক বলেন যে ইহুদিদের উপর অত্যাচার করছে, কিন্তু সংখ্যাটা ইহুদিদের ৭২,০০০ আর আমাদের সংখ্যাটা ছিল ৩০ লাখ। কাজে আমি আপনাকে বলি, পাকিস্তান আমাদের উপরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচার যারা, ওই যে বাঙালি যারা মুক্তিযোদ্ধা যারা, তারা পাকিস্তানের নাম শুনলে পরে সঙ্গে সঙ্গে বেশি উঠবে হানাদার বাহিনী, সঙ্গে সঙ্গে বেশি উঠবে সেই হানাদার বাহিনীর কমান্ডার আমির আব্দুল্লাহ খান নিয়াজি, সেই টিক্কা খান, সেই হিয়া খানের অমানসিক চেহারাটা বেশি উঠবে। তবে তাদেরও তো কিছু সন্তান এই দেশে আছে, তা নাই তা না। কাজে তারা, এই সন্তানরা তাদের পূর্বপুরুষকে খোঁজার জন্য তো যাইতেই পারে, ওই দেশে যাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে পড়তে পারে, তারাই যাবে। মুক্তিযুদ্ধ বিশ্বাসী যারা, তারা খুব পাকিস্তানের জন্য ব্যাকুল বা আকুল না, আমি এটা মনে করি। পাকিস্তানে দুইটা জিনিস খুব ক্লিয়ার আমি বলতে চাই। পাকিস্তান যেমন মুক্তিযুদ্ধকে মনে রাখা বাংলাদেশের সর্বনাশ চায় এখন পর্যন্ত, এবং বাংলাদেশের মানুষকে ঘৃণা করে। আরেকটা দল আছে, আমি মনে করছিলাম এরা সব ভুলে গেছে, আমরাও ভুলে গেছি, কিন্তু আমি দেখলাম জামাতে ইসলাম
54 বছর আগের কথা তারা ভুলে নাই, তারা প্রতিশোধ স্পৃহায় ভুগে। কাজেই পাকিস্তানে সব যাইতে চায়, একদম মাগনা নিতে চাইলেও বাপ ডাকলেও মুক্তিযোদ্ধারা পাকিস্তানে যাবে, আব্বা ডাকতে পারে, পাকিস্তানে যাবে না। কথাটা খুব ক্লিয়ার। একদম। একটা প্রশ্ন করতেই চাই, আজকে এই যে শাহবাগের চত্বরে মিছিল হচ্ছে, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়। গোলাম আজম বা নিজামী কবে থেকে এই বাংলা চেয়েছিলেন? আদৌ কি চেয়েছিলেন? তাদের কি বাংলা, না তারা পশ্চিমের লোক, পশ্চিম পাকিস্তানি? এবং তাদের নামে স্লোগান দিয়ে আজকে আওয়ামী লীগ, আমার বক্তব্য আওয়ামী লীগের রাজনীতি জনগণ নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, জনগণ প্রত্যাখ্যান করবে কি করবে না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে কি আসলে এই বাংলাদেশকে, বাঙালি জাতীয়তাবাদকে আসলে সমূলে উৎপাটনের চেষ্টা কিনা? শুরুর ভূমিকায় এই কথা বলেছিলাম আমি, আপনি এই প্রশ্নটা করলাম। আমি আপনাকে বলি, যারা এই স্লোগানটা দেয় তারা যদি করে বাপে পুতে মিলিয়া রাস্তায় নামে অথবা ভোটে যায়, তাদের সংখ্যাটা 6% বাংলাদেশে। কিন্তু তাদের জন্য ওই যে মিটিকুলাস ডিজাইন হয়ে গেছে। কোনো কোনো সময় ইতিহাসের একটা পর্যায়ে এসে দেখা যায় যে দেশ বিরোধী লোকেরা, গণবিরোধী লোকেরা বা দেশদ্রোহী চিন্তার লোকেরা অনেক সময় সিংহাসন দখল। যেমন আফগানিস্তানেও বাচ্চা সাকাও নামে একজন ডাকাত, মরু ডাকাত 2 বছরের জন্য ক্ষমতা দখল করে রাখছিল। আমি কেন কথাটা বলছি, এই ধরনের স্লোগান যারা দেয় এগুলা আমি উত্তর দিলে আমি নিজে ছোট হয়ে যাব, আমি এগুলা উত্তর দিব। কিন্তু একদিন তাদেরকে এইসব স্লোগান দেওয়ার কারণে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কথাটা আমি এমনে বললাম, কিন্তু একদিন তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইতে হবে। আমি বললাম দেখি, আমাকে তারা মাইরে ফেলতে পারে, কিন্তু তারা এইসব স্লোগান দেওয়ার কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এদের সংখ্যাটা 3 থেকে 5%, 6%, সবাই মিলিয়া যারা শাহবাগে পয়সা আছে তাদের টোটাল সংখ্যাটা 5 থেকে 6%। টোটাল দল, আমি নামগুলা বলতে পারি দলে, ওই যে যাদেরকে কেন্দ্র করিয়া ওই কি নাম, এইসব শিশুদের নাম বলতে এরা কোনো নাই, যাদেরকে কেন্দ্র করে, যে নেতাকে কেন্দ্র করে যাচ্ছে, গড় আছে দর নাই, যে নেতা আমি দেখলাম এখন কোটি 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 টাকার মালিক, সেই সব নেতারা যাদের স্বাস্থ্য ভালো হয়েছে, হ্যাঁ, রাজনীতি কি কমু, এইসব ছেলে পেলেকে সামনে ধরিয়া ইউনূস সাহেব রাজনীতিকে যেভাবে কলুষিত করতেছে, এইসব ছেলে পেলেকে আশকারা দিয়া আমি বলি, এবং এদেরকে অবলম্বন করে জামাত ইসলাম মনে করছে জীবনে কোনদিন জামাত ক্ষমতায় যাবে না। আল্লাহর রহমত, আমি বললাম, এরা তো আল্লাহর রহমত বলে, আমি আল্লাহর রহমত বললাম, জামাত কোনদিন ক্ষমতায় যাবে না। কারণ এদের ভোট, বাংলাদেশের বাঙালি জাতিসত্তা যত বেশি ধর্মপ্রাণ, এমনকি পাকিস্তানের চেয়ে বেশি ধর্মপ্রাণ। 47 সনে সেটা প্রমাণ হয়েছে যে বাঙালি মুসলমানরা সবচেয়ে বেশি ভোট দিছিল পাকিস্তানের জন্য। বাঙালি মুসলমান যত বেশি ধর্মপ্রাণ, ঠিক তেমনি বাঙালি মুসলমানরা তত বেশি ধর্ম ব্যবসায়ীদেরকে ঘৃণা করে। আমি তো চ্যালেঞ্জ করছি, যাদের মিটিং এ বলে 3 লাখ লোক হয়, এরা ইলেকশনে দাঁড়ায় 30,000 ভোট পায়া দেখাতো, দেখে এইসব মৌলানা সাহেবরা যে তাদেরকে 30,000 মানুষ ভোট করছে। এই কারণে তারা ভোটের দিকে যাইতে চায় না, কারণ ভোটের দিকে গেলেই তাদের যে আসল যে সমর্থন এবং চেহারাটা প্রকাশিত হয়ে যাবে। যারা এইসব স্লোগান দেয় এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। একেবারে আপনি বলছিলেন এই যে দলগুলোর কথা, আমরা দেখলাম যে শুরুতে এনসিপি কয়েকজনকে নিয়ে যমুনার সামনে অবস্থান নিল, পরবর্তীতে জামাত ইসলামী এবং তাদের ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে ইসলাম ভিত্তিক দল হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ ইসলাম ভিত্তিক দল যারা আসলে বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, তারাই এই দাবি করছে। এই দাবিকে সরকারের কতটা আমলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি আদৌ নেওয়া উচিত? আমি প্রথম কথাটা বলছি আপনাকে, এই যে সরকার, ওই যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, প্রথমেই কথাটা যে সরকার করাইতেছে, তার সরকারের যে অন্যান্য কাজ আছে, ওই যে মানবিক করিডোর, 2 সেন্ট মার্টিন, 3 ইলেকশনকে প্রলম্বিত করা, 4 আরো কিছু সরকারের কাজ আছে,
এই কাজগুলোকে ওই যে আমেরিকান লোকজন আইছে তাদের প্রতি যাতে মানুষের দৃষ্টি না পড়ে, আমেরিকানরা এখানে কি করতে আইছে, এরা কি ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো আসছে কিনা 1757 সালের মতো, এই কারণে ওই সরকার থেকে এটা জোরানো হয়েছে নির্দেশ দিয়া। প্রথমে শুধু এই ছেলেদেরকে বলা হয়েছিল যে তোমরা আইসা আমাদের এখানে, তখন দেখা যায় ছেলেরা গনলে পরে গন্ডায় গন্ডায় 1 গন্ডা ছেলেও হয় না। এই যে বড় বড় নেতারা বড় বড় স্লোগান দেয়, নিজেদের দল থেকে মিছিল করলে 17 জন লোক হয় না। এরপরে ওই সরকারই আবার বলছে আপনারা না এলে তো হবে না। এই সরকারেরই জমানো মিটিং হইল এটা। পরিষ্কার, একেবারেই পরিষ্কার, একেবারেই পরিষ্কার। একটা প্রশ্ন করতেই চাই, এই পালায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, তাকে পরের পালা কি আসলে বিএনপির? আমি একটা কথা কইছিলাম, বিএনপি কথাটা কিভাবে নিছে মনে হয় খুব খারাপ ভাবে নেয় না, নিলে তো বলতো। আমি বলছিলাম যেদিন শেখ মুজিবকে বলা নিষিদ্ধ করছে যে শেখ মুজিব কেউ না, তখনই বলছিলাম বলবে জিয়াউর রহমান কেউ না। 15 দিনে যায় না তারা বলছে জিয়াউর রহমান কেউ না। আবার মাঝে মধ্যে আবার কিছু ওই যে আলবদরের বাচ্চা আছে বিএনপির মধ্যে ঢুকে রয়েছে, এরা আবার না জিয়াউর রহমান, খালেদা জিয়া অমুক তমুক, খুব ভালো, ওনাদের ম্যাচুরিটি আছে ইত্যাদি কয় বিএনপির। কিন্তু আসলে তারা বিএনপি কে, আওয়ামী লীগকে বন্ধ করলে পরেই বিএনপি কে ধরবে। এখনই বলতেছে বিএনপি হলো ভারতের দালাল এবং আওয়ামী লীগের এজেন্ট, কারণ আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায়। বিএনপি কে তো এমন কোনো খারাপ কথা নাই, আমাদের নেতা নেত্রী সম্পর্কে কিছু বলে নাই বা দল সম্পর্কে এমন কিছু খারাপ কথা নেই যা বলে নাই। এরা এক ধরনের ষড়যন্ত্রকারী, এবং কে বলবো ওদেরকে, আল্লাহ জানে আল্লাহ কেন আমাদেরকে এই বিপদে ফেলে, বাঙালি জাতিকে আল্লাহ কেন এই বিপদে ফেলে। এইটা কোনোদিনই আসে নাই বাঙালি জাতির জীবনে, এই ধরনের বিপদ। এই যে তর্কের খাতিরে যদি ধরেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার পরিণতি কি হতে পারে? নিষিদ্ধ এবং অনিষিদ্ধের মধ্যে কোনো বেশকম নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগকে তো নিষিদ্ধ করে, ছাত্রলীগ তো মিছিল করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ তার রাজনীতি করতে, জামাতকে তো নিষিদ্ধ করছে, জামাত কি পলিটিক্স করে না। এগুলো তো হইলো কোনোদিন পৃথিবীতে এই ধরনের কি বলবো অপকর্ম করার জন্য। আওয়ামী লীগও খারাপ কাজ করছে, এরাও একই কাজ করবে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হেরফের কিছু হবে এটা মনে করি। তো ওই একটা কথা হলো আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছি, এ হলো কথা। এইটুকু মনের সান্ত্বনা। সরকার এবং তাদের যে নিয়োগকর্তা ছাত্ররা কি সবসময় আওয়ামী লীগ ভীতির মধ্যে থাকে কিনা, আপনার কাছে কি মনে হয়? সরকার এবং তাদের নিয়োগকর্তা সেই ছাত্ররা যারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, তারা কি সবসময় আওয়ামী লীগ ভীতির মধ্যে থাকেন কিনা, যে আওয়ামী লীগ আসলো বোধহয়? আমি জানি না, এই ছেলেদের একটা সাহসিকতা ছিল, কিন্তু এই ছেলেগুলো দিনের আইতে একরকম না, সকাল বিকাল একরকম না, ভিতরের চিন্তা এবং বাইরের মুখের কথা একরকম। কেন জানি আমার কাছে মনে হয় এই ছেলেগুলো এখনো দেখি অনেকেই ওই যে মুক্তিযুদ্ধের পতাকাটা মাথার মধ্যে বাঁধতে রাখে, আপনি দেখেন কিনা আমি জানি না। আজকে শাহবাগেও তো তাই, সব মোল্লারা একদম শিবিরের ছেলেরা, এবং মুক্তিযুদ্ধের পতাকাকে বাঁধতে এইসব কথা বললে মুক্তিযুদ্ধকে তারা অপমান করতেছে। এটা হলো মুক্তিযোদ্ধাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ধোঁকা দেওয়া। এটা 5ই আগস্টে এই ধোঁকাটাই তারা দিছে কিনা ইতিহাস বিচার করবে। এরা বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে, এরা মুক্তিযুদ্ধের গান বাজাইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, ফ্রি পলিটিক্স এর কথা কইছে। এখন আইসা এরা যা করতেছে, এই যারা এখানে আছে, একটা লোক বলতে পারবে যে ধর্মীয় রাজনীতির বাইরে শুধু ওই কয়েকটা ছেলে পেলে, এরা তো হলো তাদের গুটি, এই কয়েকটা ছেলে পেলে তার গুটি, তাদের অবলম্বন। আর ছেলেরাও মনে করছে আমরা একা একা পলিটিক্স করলে, মিটিং করলে 50 জন লোক হয়, এত বেশি লোক আছে এই মোল্লা মৌলবীরা মুন্সিরা, কাজে এদের সাথেই পলিটিক্স করতে হবে। কাজে এদের তো রাজনীতির কোনো ধারা বা ধারণা এদের নাই। এদের কি রাজনীতি আমি তাও বুঝি না, কি রাজনীতি ছেলেরা করতে চায়। এত আধুনিক ছেলে পেলে এইরকম মধ্যযুগের রাজনীতির দিকে নিজেদের স্বার্থ চিন্তা চরিতার্থ করার জন্য তারা ওইদিকে এইরকম কাজ করবে, এটা আমার কাছে মাথায় আসে।
এই যে ছাত্রদের কথা আপনি বললেন, ছেলেদের কথা, এদেরই একজন হেফাজতের সমাবেশে 3 তারিখ বক্তৃতা দিলেন যে নারী সংস্কার কমিশনের বিষয়ে হেফাজত যে বক্তব্য দিয়েছে সরকারকে দ্রুত এটা মানতে হবে, না হলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। এবং তারা নারীর বিরুদ্ধেই এই ছাত্রনেতা বা মুখ্য সংগঠক এখন এনসিপির দক্ষিণাঞ্চলের, তিনি এই বক্তব্য দেওয়ার পর গত 2 দিনে আমরা দেখলাম নারীরাই তাদের সমাবেশে আছেন, বেশ কয়েকজন নারী আছেন তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সমাবেশে। একদিকে নারীর বিরুদ্ধে কথা বলা। আমার কাছে এখন মনে হয় যে $29 লক্ষ জি, এটাই এমনি আসে নাই, এটা এখনো শেষ হয়েছে না। কথাটা বুঝতে কাজে লোক আনা এই দেশে 18 কোটি মানুষের দেশে 18 লাখ লোক হইলে হয় 1%। জি, কাজে এখানে লোক আসে, আমি তো বললাম যে একটা ঢোলে বাড়ি দিলে ও গুলিস্তানের সামনে দাঁড়ায় 500 লোক দাঁড়ায় সামনে, এটা তো ভিন্ন কথা। কিন্তু ছেলেদের সামনে কিন্তু 50 জন লোকও দাঁড়ায় না। এরা, আমি কি বলবো, আমি এরা আমার সন্তানের মতো, এদের সম্পর্কে কিছু বলতে চাই না। আমি সবসময় বলি এরা মারে দেখার জন্য বাড়িতে যেতে পারবে না পুলিশ ছাড়া, পুলিশ দেওয়া হবে না, মিলিটারি লাগবে এদেরকে বাড়িতে নিতে। এরা জিনিসটা বুঝতেছে না, এই দেশটাকে তারা যেদিকে নিতে, তাদের মাধ্যমে যেদিকে ষড়যন্ত্রকারীরা নিয়ে কালো শক্তি নিচে নিতে চাচ্ছে, এটা সমস্ত দায়িত্ব তাদের উপরেই পড়ে কিনা আমার বুকটা খালি কাঁপে। কারণ এই ছেলেদের চেহারা দেখলে আমার মনে হয় আমার সন্তানদের চেহারা মনে পড়ে। এত কম বয়সে এইরকম ধরনের রাজনৈতিক ওর মধ্যে ঢুকে যাওয়া, আমার কাছে মনে হয় না। আমি মনে করি তারা শুধু নিজেদের ভোগ বিলাস, বিত্ত বৈভব, অর্থবিত্তের জন্য যে 2জন ভিতরে আছে 300 কোটি 500 কোটি 700 কোটি, এগুলা কইলেই বুক কাঁপে। এদেরও একই অবস্থা, বিমানে আসে বিমানে যায়, হেলিকপ্টারে আসে হেলিকপ্টারে যায়, কত কিছু এদের যে বুক বিলাসের। এটা আমি সিনেমার যে অমিতাভ বচ্চন নায়ক আছে যাদের টাকা সবচেয়ে বেশি, অথবা বা ওই যে পৃথিবীর শ্রেষ্ঠ গায়কদের মধ্যে লতা মঙ্গেশকর ছিল, মোহাম্মদ রফি ছিল, মেহেদি হাসান ছিল, পাকিস্তানের বড় গোলাম আলিকা ছিল, এদেরও বোধহয় এত ভোগ বিলাস বিত্ত বৈভবের ছিল, বুঝি না কিছু। এরা এই জন্যই পলিটিক্সটা করতেছে। আর এদের ডিএনএ টেস্ট করলে পরে হয়তো বা দেখা যাইতে পারে যে এদের পূর্বপুরুষের মধ্যে মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কালি আছে, এটা আমার একদম পরিষ্কার। এই যে আরেকটা প্রশ্ন করতেই চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই যে একটা দেশ বিরোধী চক্রান্ত আপনি বলছিলেন, কালো শক্তি এদেরকে ব্যবহার করছে, দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে, দেশকে অন্যের হাতে তুলে দেওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সময় এটা করতো, এখন হয়তো আমেরিকান কোম্পানি এসে দেশকে করবে, একটা যুদ্ধের প্রক্সি ওয়ারের একটা জায়গা তৈরি হবে। এই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত কিনা, জোরালোভাবে প্রতিবাদ করা শুধু না, মাঠে নামা দরকার কিনা এরকম একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে? রাজনৈতিক দলগুলো বলতে যে ইসলাম নামে যারা পলিটিক্স করে তাদের বাদ দিলে যে রাজনৈতিক অনেক রাজনৈতিক দল আছে। আমি তো আমার দল বিএনপির কথা বললাম, কিন্তু অন্য দলগুলোকে এখন আর চিনতেছি না। এরা, আরে বাবা, এদের এত বেশি গুণ জ্ঞান ছিল, এত বেশি ছিল বিদ্রোহী মনোভাব ছিল অন্যায়ের বিরুদ্ধে, এরা কেন চুপ হয়ে গেল? আমি যাদেরকে চিনতাম এখন মনে হয় এদেরকে চিনি না। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করবে। আমি যাদেরকে চিনতাম এদেরকে এখন মনে হয় চিনে না, বড় বড় নেতা সবাই, কিন্তু এরা যেন কথা বলতে গেলে গলায় কি যেন আটকে যায়, কোথার থেকে যেন তাদেরকে জাদু করা হয়েছে না টুটকা দেওয়া হয়েছে আমি বুঝি না, কিন্তু গলা খুব আটকে যায় তাদের। ওই দলগুলা, ওরা ছোট দল হইতে পারে কিন্তু এদের কিন্তু যোগ্যতা আছে। এদেরকে ছাড়া 52 সন থেকে আজ পর্যন্ত এই ধরনের প্রগতিশীল দলগুলো ছাড়া কোনো আন্দোলন হয়নি, কিন্তু এখন যেন এদের বুকটা খুব ছোট হয়ে গেছে। কাজেই সব দল যে বলতেছে, হ্যাঁ দল তো বিএনপি কথা বলছে, বিএনপির সাথে সবচেয়ে বেশি দল আছে, দেখা যাক কি করে। তবে আমি দলের চেয়েও, যখন আমাকে বলছিল 7ই জানুয়ারি
2024 সনে ইলেকশন যখন শেখ হাসিনা করে ফেললো, এই দিনই রাত্রেবেলা যখন আমাকে যুগান্তরের সাংবাদিক জিজ্ঞাসা করলো, এখন তো ইলেকশন হয়ে গেছে, এখন তো নির্বিঘ্নে শেখ হাসিনা সরকার 5 বছর আবার থাকবে, আমি বলতাম প্রশ্নই আসে না। বললো কেন? দল তো সব শেষ হয়ে গেল, আপনারা তো পারলেন না। আমরা পারলাম না, কিন্তু পারবে কে? পারবে? আমি বললাম আল্লাহ পারবে, আর আল্লাহর সৃষ্ট আশরাফুল মখলুকাত মানুষ পারবে। আমি এখন আর দলের উপরে খুব বেশি ভরসা করি না। আমি বিশ্বাস করি, আমি মুসলমান হিসাবে, আমার ধর্ম ইসলাম, সেই হিসাবে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ সর্বশক্তিমান, আর বিশ্বাস করি আল্লাহর প্রেরিত যে মানুষ আশরাফুল মখলুকাত, তারা হইল এই দেশের মালিক, তারা এই দেশ থেকে এইসব বিতাড়িত করবে বলে আমি মনে করি। কাজে কোন দল লাগবে এটা আমার মনে হয়। একদিন দেখবেন রাস্তায় লক্ষ লক্ষ লোক নামবে যাবে। আমি কথাটা বললাম মনে রাখি, লক্ষ লক্ষ লোক। যেমন হাসিনাকে বলতাম আমি, এই শেখ হাসিনা, এই উবায়দুল কাদের রাজাকারের বাচ্চা, আওয়ামী লীগটাকে শেষ করিস না। শেখ হাসিনাকে বলতাম আপনি নিজে ডুববেন, আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন, ভালোই মন্দে মিলাইয়া আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সঙ্গে যার ইতিহাস জড়িত তাকে নিয়ে ডুববেন এবং বাংলাদেশটাকে ডুবাইবেন। আমার কথাটা সত্য হয়েছে কিনা মনে রাখি। এবং আমার ধারণা এখনো আমি বলছি, মানুষ একদিন রাস্তা নেমে যাবে। এই যে বাংলাদেশের বিরুদ্ধে যত পদক্ষেপ হইতেছে, সেই পদক্ষেপের বিরুদ্ধে মানুষ নেমে যাবে। শুধু নিজেদেরকে অনন্তকাল ক্ষমতায় রেখে ইলেকশনকে প্রলম্বিত করার ইচ্ছে, আমি বললাম ইলেকশনকে প্রলম্বিত করার জন্য নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য সবকিছু ধ্বংস করে দেওয়া, মানুষ একদম বুঝতেছে এবং শুধু প্রিপারেশনের ব্যাপারটা রয়ে গেছে। আজকে বিএনপির মহাসচিব, একদম শেষের দিকে চলে আসছি, আপনার বোধহয় আরেকটা প্রোগ্রাম আছে, 10টায় ছেড়েই দিতে হবে আপনাকে, একদম আমরা লাস্ট টাইমে চলে আসছি। বিএনপির মহাসচিব আজকে চট্টগ্রাম পলো গ্রাউন্ডে তারুণ্যের সমাবেশে বলেছেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, শুধু তারা না, তাদের সঙ্গে পুরো বাংলাদেশ আছে, 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না। তো 18 কোটি মানুষের দায়িত্ব কিভাবে বিএনপি মহাসচিব নিলেন? আপনার রাজনীতিবিদরা কি বলে? আপনি এটা বিএনপির মহাসচিব রে, আপনি আমার মতো করে একটা টক শো করার একটা টাইম নিয়ে ওনাকে জিজ্ঞাসা করেন। উনি তো আমার নেতা, ওনার কথার কি কারণে কি কথা কইছে এইটা তো ক্লিয়ারিফিকেশন আমি দিতে পারবো। তাই তো আমার ওই দলটা করা উচিত। কাজে উনি কি কারণে কি কথা কইছে উনি উত্তর দিব, আপনি তাকে জিজ্ঞাসা করেন। একদম। শেষ প্রশ্ন করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আপনারা যখন 70-এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপর আপনারা বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো আপনারা বাংলাদেশ সৃষ্টি করলেন। আজকে এই পরিস্থিতিতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কি মনে হয়, সামনের দিনগুলো কি আরো ভয়ঙ্কর অন্ধকার নাকি সুদিন আসবে? আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলি, বাংলাদেশ নামটা থাকবে কিনা এটা আপনি কি মনে করেন, নাকি এটার নাম পূর্ব পাকিস্তান হবে? অবশ্যই বাংলাদেশ থাকবে। বাংলাদেশ নামটা যদি রাখে, এই রাজাকাররাও যদি বাংলাদেশ নামটা রাখে দেয়, তাহলে তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ নামটা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাইরে হয়েছে। কাজে যত চেষ্টাই করুক, মুক্তিযুদ্ধ সার্ভাইভ করবে, মুক্তিযুদ্ধকে ডুবানোর ক্ষমতা কারো আল্লাহর রহমতে এই দুনিয়াতে নাই। বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধ তার মা হয়ে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধ 1000 বছরের বাঙালি জাতির গৌরবের এক সবচেয়ে বড় ঠিকানা হয়ে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন চন্দ্র সূর্য উঠবে এই পৃথিবীতে, যতদিন বাংলা আর বাঙালি থাকবে, মুক্তিযুদ্ধকে কেউ পরাজিত করতে পারবে না। কেউ মশিলিপ্ত করতে পারে কিছুদিনের জন্য, কালিমা লিপ্ত করতে পারে, ইংরেজিতে বলে ইউ ক্যান বি ফুল সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। সব লোককে ধোঁকা দেওয়া যাবে না।